চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বজন কর্মী সমর্থকদের বিক্ষোভ। সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১, ৩ ও ৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। ভোলা ১ আসনে জোট প্রার্থী আন্দালিব রহমান পার্থকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিএনপি নেতা গোলাম নবী। চোরাচালানের নতুন রুট হাতিয়ার সুবর্ণচর নৌপথ। সার, সিমেন্ট আর কয়লার বিনিময়ে মিয়ানমার থেকে আসছে মাদক। সিন্ডিকেটে প্রশাসন, রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ। মায়ানমার থেকে গাঁজা, হিরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে একজন বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। এ ঘটনার প্রতিবাদে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করছেন স্বজন ও নেতাকর্মীরা। শামসুজ্জামান ডাবলুর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, যৌথ বাহিনী গত রাত 10টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ওষুধের দোকান থেকে ডাবলুকে ডেকে নেওয়া হয়। দোকানের পেছনে ডাবলু কার্যালয়, সেখানে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাবলু এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যৌথ বাহিনী নির্যাতনেই মৃত্যু হয়েছে তার। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ আহমেদ জানান, অভিযানে ডাবলুর কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এখানে মুখি পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গাতে কেটে নেওয়ার পরে ওই ঘরে আমার ঢুইকে ওই এরম করে হাত পাইতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে, কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী হোক জনগণের সেবক, কখনো যেন ভক্ষক না হয়। আমরা একটাই দাবি, এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। একটু জিসানের সঙ্গে কথা বলবো আমরা। জিসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার এখন কি পরিস্থিতি? এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা সবশেষ কি জানিয়েছে? সোহার, গতকাল রাতে এই বিএনপি নেতার মৃত্যুর পর থেকেই তার নেতাকর্মী এবং স্বজন যারা রয়েছে তারা কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়েছেন এবং এই সড়ক জুড়েই কিন্তু তারা বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভ কিন্তু এখনো চলছে। আমরা দেখেছিলাম সকাল থেকেই আসলে এবং গতকাল রাত থেকেই এই বিক্ষোভ আসলে এই সাধারণ নেতাকর্মী এবং স্বজনরা সবাই কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করে। এর পাশাপাশি আমরা দেখেছি ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকেছেন, অর্থাৎ মরদেহ যেখানে রাখা হয়েছে সেখানে ঢুকেছেন। আমরা জানতে পেরেছি যে সুরতহাল প্রতিবেদন শেষ করার পরেই কিন্তু মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু ঠিক এখন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই চলছে। একই সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে। তারা তাদের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় যদি কেউ দোষী হয়ে থাকে কিংবা দায়ী হয়ে থাকে সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং তদন্তের পরেই কিন্তু এই বিষয়টি জানা যাবে কিংবা বলা যাবে। এর পাশাপাশি জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন যেসব নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু এসেছেন এবং এসে তারাও নেতাকর্মীদের এই আন্দোলন নিবৃত্ত করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি বলা যায় যে বিক্ষোভ চলছে, নেতাকর্মীরাও কিন্তু আসলে সড়কে রয়েছেন এবং মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বা সেই মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হবে। সোহার, জিসান, আপনাকে অনেক ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের 8টি আসনে বইছে উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদরসহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে। চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার 8টি সংসদীয় আসনে 86 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 65 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে 37 জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা, যাতে রাস্তাঘাট, রেল কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল 8 আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, 2 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, সাথে কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, 5 কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল 4 আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 8টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং 8টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার 33,34,427 জন। মোট ভোট কেন্দ্র 1063টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ভোলা 1 আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এই আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। গতকাল বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান। ফলে ওই আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা লড়বেন। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে ভ্যানের 3 আরোহী। আহত হয়েছে একজন। সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কাভার্ড ভ্যানটি 3 চাকার বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনায় হতাহতদের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। মহাসড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে যান চলাচল, আটকে পড়েছে অনেক যানবাহন। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসন থেকে অংশ নিয়ে 2 দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত 17 বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই 450 মামলা হয়েছে পট পরিবর্তনের পর, যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৭ বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে ২০৪টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি ৭১টি মামলার তথ্য উল্লেখ করেছেন। ২০১৮ সালের হলফনামায় দিয়েছিলেন ১০১টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি। আমার পেছনে যত নেতাকর্মী দেখেছেন এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে ২০৪টি মামলা ছিল। খুলনার ৬টি আসন থেকে বিএনপির ৬ প্রার্থীর বিরুদ্ধে মোট ২৭৮টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা ৪ আসনের আজিজুল বারী হেলাল। আর সবচেয়ে কম ৬টি মামলা রয়েছে খুলনা ৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে এবং সবসময় ভয়ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার ৬টি আসনে জামায়াতের ৬ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে ১৩৪টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই ১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে ৫টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছ, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী। শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে। কিন্তু বাকি যে মামলাগুলো আছে যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেওয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ, সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরে শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয় বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে পাচারের কারণে স্থানীয় বাজারে সারের তীব্র সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, যার খেসারত দিতে হচ্ছে কৃষককে। অন্যদিকে মাদকের কারণে হুমকির মুখে সীমান্ত নিরাপত্তা ও যুব সমাজ। আমাদের এখান থেকে সার, ডাল আর সিমেন্ট এসব মায়ানমার দিকে চলে যায়। মায়ানমার থেকে গাঁজা, হিরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। ইয়াং জেনারেশনের প্রতি যে মারাত্মক প্রভাব ফেলতেছে, এটা আমাদেরকে মানে জেনারেশন পর জেনারেশন ভোগাবে।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় তৈরি হয়েছে শক্ত চোরাচালান সিন্ডিকেট। ডিলার ও মাঝিদের শক্তিশালী এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে প্রশাসনের নজরদারি এড়িয়ে নিয়মিতই চলছে এই বিষাক্ত লেনদেন। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। সিন্ডিকেট আছে, বড় শক্ত ধরনের সিন্ডিকেট আছে, তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কোনভাবে যে এরা পার করে কোনভাবে নেয়, কিন্তু আসলে প্রশাসন ধরতেছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এখানে রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে এই মালের পরিবর্তে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চোরা কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত চালানো হচ্ছে যৌথ অভিযান। জেলা পুলিশের পাশাপাশি এখানে নৌপুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মানব পাচার থেকে শুরু করে অন্যান্য পাচার কার্যক্রমে জড়িত হয়ে যায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বন্ধ করা অসম্ভব পণ্য আর মাদক আদান প্রদান। জারিন অর্নি, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন সহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, নির্বাচন বন্ধের ঘোষণায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আগামী 20 জানুয়ারি সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পুরো গ্রাম জুড়ে আলপনা এঁকে চলছেন একদল তরুণ। তাদের উদ্যোগে রাঙামাটিয়া গ্রাম পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে। এর মধ্যে গ্রামের অর্ধশত বাড়ি নিজেদের খরচেই রঙিন করে তুলেছেন তারা। উদ্দেশ্য সাঁওতাল সম্প্রদায়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। রহনপুরের উপকণ্ঠে শান্ত শ্যামল রাঙামাটিয়া গ্রাম রংতুলির আঁচড়ে হয়ে উঠেছে ঝলমলে। বিকেলের স্নিগ্ধ আলোয় দুতি ছড়িয়েছে আলপনা। একদল তরুণ শিল্পীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী জনপদ। রঙিন হয়ে উঠেছে প্রতিটি বাড়ি। আমাদের গ্রামে সব বাড়িতে বাড়িতে হচ্ছে আর্ট করা, নকশা করা হয়েছে বিভিন্ন। প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। মাহির দাদা এবং তার দলেরা এখানে আর্ট করে গেছে। উৎসব আছে, তার জন্য সবাই আমরা সৌন্দর্য বার করার জন্য আমরা ঘরে ঘরে ফুল আর্ট করি, অনেক বিভিন্ন কালারে। চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামটিতে যুগ যুগ ধরে সাঁওতাল সম্প্রদায়ের বাস। একসময় যে কোনো উৎসব পার্বণে সেজে উঠত মাটির ঘরগুলো। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেসব ইতিহাস, ঐতিহ্য। এখন অনেকটা কমে গিয়েছে আলপনাটা। এই উদ্যোগটা নেওয়ার মূলত মেন কারণ হচ্ছে যে তারা যেন তাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখে এবং এসবের প্রতি আরও আগ্রহ হয়। শিল্পীরা বলছেন, হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতেই প্রতিটি ঘরে আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। আলপনা করা হোক এবং একটা বাইরের লোকজন দেখতে আসুক, একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা আর কি গড়ে উঠুক। যেন সকলেই এই গ্রামটিকে এক্সপ্লোর করে দেখতে আসে এবং তাদের আমাদের এই গ্রামটা যেন সকলের কাছে পৌঁছে যায়। এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়িতে আলপনা আঁকা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।